মনে হচ্ছে যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী। কারোর সাথে কথা না বলেই ক্লাসে ঢুকে গেলাম। রাফি আর আমি পাশাপাশি সিটে বসে আছি। এখনও সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি চুপচাপ নিজের মতো বসে আছি। একটু পর স্যার এসে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল, কারণ আসার আগে হেড স্যারের সাথে আলাপ করেছিলাম। তিনি সকল স্যারদেরকে আমার কথা বলে দেয়। স্যার যখন আমার পরিচয় করিয়ে দিচ্ছিল তখন মায়া চেঁচিয়ে ওঠে, স্যার, এসব গেও খ্যাতগুলো কলেজে জায়গা পিক কি করে পায়? হ্যাঁ, কলেজে কি রেপুটেশন বলতে কিছুই নেই নাকি? যাকে তাকে হুটহাট করে কলেজে অ্যাডমিশন দিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের আর দাম রইল কোথায়? মায়া, সে গেও খ্যাত ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, সেও মানুষ, তারও তোমাদের মতো শখ আহ্লাদ আছে, তাই সে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। স্যার, সেই মানুষ কি জানোয়ার সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি, কলেজের মান সম্মান দিন দিন ধুলায় মিশে যাচ্ছে, আর স্যারদের রুচিও পতন ঘটছে। আওড়া ঝাউড়াকে কলেজে অ্যাডমিশন দিয়ে নাম খারাপ করছেন আপনারা। মায়া, সে না হয় করছি, কিন্তু মাথায় রেখো একটা কথা, কোনো মানুষকে পোশাক দিয়ে জাজমেন্ট করা ঠিক না। হতে পারে সে এমন কেউ যার পায়ের সামনে তুমিও যেতে পারবে না। স্যার, নিজের লিমিটে থাকুন। কোথাকার কোন খ্যাত গেওর সাথে আপনি আমার তুলনা করছেন? হ্যাঁ, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? মায়া, সেটা সময় হলে দেখতে পাবে, এখন ক্লাস করায় মনোযোগ দাও। স্যারের কথা শুনে অনেক ভালো লাগলো। স্যার কিন্তু আমার সম্পর্কে কিছুই জানে না, তবুও তিনি অনেক সাপোর্ট করেছেন আমাকে। যাক, স্যারের বিচারমান দেখে অনেক খুশি হলাম। তারপর স্যার লেকচার দিতে শুরু করলো। এদিকে আমিও স্যারের লেকচার শোনায় মন দিলাম। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বের হতেই মায়া সামনে এসে দাঁড়ায়। এই ছোট লোক, শোন, স্যারের কথা শুনে লাফানোর কিচ্ছু নেই। মায়া কারোর ধার ধারে না। কিছুদিন কলেজে থাক, তারপর মায়া কি জিনিস সেটা জেনে যাবি। আমি কোনো কথা বললাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। রাফি গিটারের সামনে দাঁড়িয়ে আছে। রাফির সাথে কিছুটা সময় কথাবার্তা বলে বাসার দিকে রওনা হলাম। হেঁটে হেঁটেই বাড়িতে যাচ্ছিলাম। হুট করে পিছন থেকে একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। নজর ঘোরাতেই দেখতে পেলাম মায়া নামক সেই মেয়েটা। ছোট লোক, দেখ কত দামি গাড়ি করে চলাফেরা করি আমি, আর তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস। তোর অকাত এতটুকুই, বেটা ছ্যাঁচড়া কথাকার। এটাম তো নেই, তাও দৌড়ে চলে এসেছিস বড় কলেজে পড়ার জন্য। তারপর গাড়ি টান দিয়ে মায়া চলে গেল। মেয়েটার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। হায় রে অহংকার, বাপের টাকায় এত অহংকারী করিস। তোরা যে মানুষকে মানুষ মনে করিস না। এত অহংকার কোথা থেকে আসে তোদের আল্লাহ জানে। আর কি বললি, অকাত নাই আমার। শালার আমি যেদিন অকাত দেখাতে শুরু করব না, সেদিন তোরা সব কয়টা এসে আমার পা চাটবি কুকুরের মতন। ডেমো স্বরূপ একটা খেল দেখাচ্ছি। পকেট থেকে ফোন বের করে ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসতে। এক ফোনে আমার সব কয়টা ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। এক এক গাড়ির জন্য এক এক ড্রাইভার রেখেছি আমি। সবাই এসে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ল্যাম্বরগিনি ভেনেনোতে উঠে গেলাম। এই জন্য দুনিয়ায় চলতে ফিরতে একটা জান্নাত। বেটা আমায় বড়লোকই দেখায়। এই বড়লোকের দুলালি মেয়ে শুনে রাখ, যেদিন আমি দিমাগ দেখাতে শুরু করব না, সেদিন মাটি খুঁড়ে নিজেই সেটার নিচে নিজেকে দাফন দিয়ে দিবি। সেদিন শুধু কপালে হাত ঠেকিয়ে আফসোস করবে যে হায় আল্লাহ, আমি কার সাথে অকাত নিয়ে কথা বলেছিলাম। সেদিনটা বেশি দেরি নয়, আসবে সময় আমার তরে। সেদিন ঘুরবি ভব করে। সেদিন অকাত শুধু তুই নয়, দেখবে অকাত দেশান্তরে। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কলেজ থেকে ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম। খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি, এই দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। একটু টাকা পয়সার মালিক হলেই নিজের ভিতরে গরিমা নিয়ে আসে। মনে হয় যেন পুরো দুনিয়াটাই তার বাপের কেনা, কিন্তু সেইটা জানে না যে একটা সময় সমস্ত গরিমা তার ধুলোয় মিশে যাবে। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেল বেলায় ঘুম ভাঙলো আম্মুর ফোন পেয়ে। বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো?
এই তো বাবা আছি কোনো রকম। ছেলে মেয়েকে ছাড়া কি ভালো থাকা যায় বল? মা, তোমার ছেলেটা মানুষ হতে এসেছে। নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে তোমার মা। হ্যাঁ রে, সে তো আমি জানি। আচ্ছা বাদ দে এসব কথা এখন। আচ্ছা বল, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে, তবে এখানেও মা অহংকারের খেলা চলে। তার মানে কেউ তোর সাথে অহংকারী দেখিয়েছে? না মা, তেমন কিছু না। আচ্ছা ছাড়ো ওসব কথা এখন মা, আর আমি ফোনটা রাখলাম, পরে কথা হবে তোমার সাথে। এখন একটু বাইরে ঘুরতে যাব। আচ্ছা সাবধানে থাকিস বাবা। মায়ের সাথে কথা বলা শেষ করে ফোনটা রেখে দিলাম। এখন একটু বাইরে যাব। শহরটা কেমন সেটা এখনো ঘুরে দেখা হয়নি, তাই শহরটা দেখতে যাব। কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কারণ মা বাবাকে ছেড়ে এই প্রথম এত দূরে এসেছি। যেখানে মায়ের হাতে ছাড়া খাবারই খেতাম না, সেখানে এখন একা একটা শহরে বসবাস করছি। তবে যা করেছি ঠিকই করছি, কারণ আমি মনে করি আরাম আয়েশে কখনো পড়ালেখা হয় না, আর হলেও সেটা সবার দ্বারা সম্ভব না। আর আমিও অসম্ভব কাতারের মানুষ একজন, তাই নিজেকে বানাতেই চলে এসেছি। তাছাড়া বাবার বলা কথাগুলো এখনো মনের মধ্যে বাড়ি খাচ্ছে, যে আমি কোনো দিনও মানুষ হতে পারবো না। তাই চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। যাক, দেখি কপালে কি লেখা আছে আমার। গায়ে শার্ট লাগিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। শহরের অলি গলি কিছুই চিনি না, তাই রাফিকে ফোন করেছি আমায় নিয়ে শহরটা একটু ঘুরিয়ে দেখার জন্য। সে কিছু সময়ের মধ্যেই আসবে বলেছে। আমি রেডি হয়ে বসে আছি রাফির অপেক্ষায়। মোটামুটি বেশ ভালোই ছেলেটা, প্রথম দিনই আমার সাথে মিশে গিয়েছে পুরোপুরিভাবে। অনেকটা সময় বসে আছি, সে এখনও আসছে না। অপেক্ষার প্রহর যেন সবচাইতে বিরক্তকর একটা জিনিস। কি করব এখন? উফো, এখনো যে সে আসছে না। না, চলেন এই সময়ের মাঝে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ, বরাবরের মতোই আছি আপনাদের সাথে। গল্পের মাঝে তো অনেক কিছুই জেনে নিলেন। তাছাড়া পরিবার বলতে বাবা মা আর একটা 9 বছরের ছোট বোন আছে বাসায়, তাদের ছেড়েই চলে এসেছি। আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাফি এখনও আসছে না। আধা ঘন্টা পর সে আমায় ফোন দিল। কিরে রাফি, কোথায় তুমি? আরে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি চলে এসো সিএনজি স্টেশনে। আচ্ছা। তারপর বাসায় তালা লাগিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা সিএনজি স্টেশনে চলে গেলাম। সেখানে রাফি অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে রাফির সাথে একত্রিত হয়ে ঘুরতে চলে গেলাম। শহরের অনেক জায়গায় ঘুরেছি একদিনেই। সবকিছু দেখে আইডিয়া হয়ে গেল যে শহরটা খুব অহংকারী। এই শহরে বাঁচতে হলে টাকা পয়সা পাওয়ার চাই। আর তবে আমার এসবের কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার মতোই সময় পার করে দেব কোনোভাবে। অনেক সময় ঘোরাঘুরি করলাম রাফির সাথে। তারপর রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। শরীরটা পুরো ক্লান্ত হয়ে আছে। একদিকে ঘোরাঘুরি, অন্যদিকে মায়া আর পুলিশের মায়ের সব কিছুই যেন একসাথে এফেক্ট করেছে। রাতের বেলায় অনেক ভয়ঙ্কর একটা জ্বর চলে আসলো। সারা শরীর ছেড়ে দিয়েছে আমার। কি করব বুঝে উঠতে পারছি না। আশেপাশে কেউ নেই যে ডাক দিয়ে বলবো আমায় একটু ওষুধ এনে দিতে। তারপর সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এখনও সারা শরীর জ্বর, তবে রাতের তুলনায় একটু কম। এদিকে কলেজের সময়টাও হয়ে এসেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছে করছিল আজ কলেজে না যেতে, কিন্তু আমি তো যাবই, কারণ এমন জ্বরটরকে পাত্তা দিলে আমার আর মানুষ হওয়া হবে না। আর সংগ্রাম করতে যেহেতু নেমেই পড়েছি, সেখানে এমন টুকিটাকি বাধা তো আসবেই। সেসব গায়ে মাখলে কোনোদিন আর সাফল্য হাসিল করতে পারবো না। তারপর কলেজে পৌঁছে গিয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখনই দেখি মায়া কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে লাগলাম, কিন্তু সেটা তার আর সহ্য হলো না। সে আমায় ল্যাং মেরে মাটিতে ফেলে দিল। তাও কিছু বললাম না, মাটি থেকে উঠে সোজা হাঁটা ধরলাম। মায়া তখনই পিছন থেকে ডাক দিল, এই ছোট লোক, তোকে আমি ল্যাং মেরে ফেলে দিলাম, কিন্তু তুই কিছু বললি না কেন? যে আমি আর কি বলবো, আপনার ইচ্ছে হয়েছে তাই আপনি আমায় ল্যাং মেরেছেন। এতে কিছু বলতে গেলেও তো আপনি আমায় শাস্তি দিবেন।
যাক, তাহলে কিছুটা হলেও বুঝে গেছিস যে মায়া কি জিনিস। বাহ, ভালো। চুপচাপ দাঁড়িয়ে আছি, কথার কোনো উত্তরই দিলাম না। আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করছে। তোকে দেখতে লাগে ছোট লোকের মতো, কিন্তু তুই এই কলেজে চান্স পেলি কি করে রে? আল্লাহ তাআলা মেধা একটু দিয়েছে, সেটা একটু খাটিয়েছি, আর তাই চান্স পেয়ে গেছি। বাহ, কথা তো অনেক বড়ই বলিস, কিন্তু শোন, কখনো আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে কিন্তু কুকুরের মতো মরবি। না, দেব না। এবার আমি যাই। হ্যাঁ, যা। আমি সেখান থেকে চলে এলাম। অন্যদিকে মায়া এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। একটু পর মায়ার ফ্রেন্ডরা কলেজে আসে। কি রে মায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে ছোট লোক যেটা কলেজে অ্যাডমিশন নিয়েছে তার একটু মজা নিলাম। বাহ, ভালোই তো। সকাল সকাল মুরগি পেয়ে গেছিস। তবে ছেলেটাকে আমার কেন জানি হ্যাবলা মনে হয়, আর তাছাড়া কেমন চুপচাপ থাকে। দেখলি গতকাল তোর সম্পর্কে না জেনে কেমন মুখের উপরে কথা বললো। যেখানে কেউ তোর সাথে কথা বলার সাহসই করতে পারে না, সেখানে হ্যাবলাটা কেমন মুখের উপরে কথা বললো। সাথে শোন, সে আমায় চিনত না, তাই সে বলেছে। তবে এখন সে আমায় ভালো করে চিনে গেছে। আশা করি আর কখনো সামনে এসে কথা বলার মতো সাহস করবে না। তবে ব্যাটাকে আরো কয়েকটা সবক দেব। বিয়ের খায়েশটা এখনো মিটেনি তাকে মেরে। তাকে ভালো করে শিক্ষা দিতে না পারলে আমার মন ভরবে না। ওকে, ঠিক আছে, যা করার করিস। এবার চল, ক্লাসে যাব। হ্যাঁ, চল। মায়া আর তার ফ্রেন্ডরা মিলে ক্লাসে চলে গেল। এদিকে আকাশ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রাফি এখনো ক্লাসে আসেনি। ক্লাসে বসে আছি, কিন্তু ভেতরে কি পরিমাণ যে খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। তার উপরে একটু আগে অহংকারী মেয়েটা আমায় মাটিতে ফেলে দিয়েছে। শরীরটা পুরো লুজ হয়ে আছে। কোনো রকমে ঝিম ধরে ক্লাসের মধ্যে বসে আছি। একটু পর রাফি ক্লাসে এলো। সে আসতে না আসতেই স্যার ক্লাসে চলে এসেছে। রাফির সাথে কথা বলার সুযোগটাও আর পেলাম না। স্যার এসেই ক্লাস শুরু করে দিল। বসে বসে ক্লাস করছি। দেখতে দেখতে শেষ ঘন্টাটাও চলে আসলো। শেষ ঘন্টা যেই স্যার করাবেন তিনি এখনও আসেনি, তাই বসে বসে রাফির সাথে কথা বলছি। অন্যদিকে মায়া আর তার সাথে কয়েকজন ক্লাস না করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আচ্ছা রাফি, ওরা যে ক্লাস না করে চলে যাচ্ছে, স্যার ওদের কিছু বলবে না? আরে ওই ডাকাত মেয়েকে কি বলবে? যেমন খুশি তেমনভাবেই চলে। ওই মেয়ে বাপের হ্যাডাম আছে বলে কথা। ও, রাফির সাথে কথা বলছিলাম, তখনই ক্লাসে স্যার চলে আসলো। তারপর একদম শেষ ক্লাসটাও করে বের হলাম। বের হতেই দেখি মায়া আর তার সাথে ফ্রেন্ডরা মিলে কলেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি তাদেরকে দেখে সাইড হয়ে গেলাম। রাফিও আমার সাথে সাথেই চলে আসলো, কিন্তু সাইড হয়েও লাভ হলো না। মায়া আমার পিছন থেকে ডাক দিল, এই ছোট লোক, এদিকে আয়। আমি আর রাফি মায়ার কাছে গেলাম। এবারে রাফি, তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, আমি ডেকেছি এই ছোট লোককে, কিন্তু তুই কেন আসলি? যাবা এখান থেকে। রাফি মায়ার ভয়ে সেখান থেকে চলে গেল, আর আমি একা দাঁড়িয়ে আছি মায়ার সামনে। আল্লাহ, না জানি কি করে এখন আমার সাথে। এই ছেলে, চল আমার সাথে। কোথায় যাব? আমরা শপিং এ যাব, আর তুই আমাদের জিনিসপত্র ক্যারি করবি। প্লিজ, আমি পারবো না, আমার শরীরটা অনেক খারাপ। এই বেটা, আবার আমার মুখের উপরে কথা বলিস? বলে আকাশের কান টানতে টানতে মায়ের গাড়ির সামনে নিয়ে আসলাম। চল সোজা আমাদের সাথে। মেয়েটা আমায় জোর করে গাড়িতে তুলে তাদের সাথে নিয়ে এলো। গাড়ি শপিং মলের সামনে এনে দাঁড় করিয়েছে। শোন, তুই এখানেই থাক, আমাদের শপিং শেষ হলে সবকিছু এনে গাড়িতে উঠাবি। কিছুই বললাম না মেয়েটাকে। তারা তাদের মতন বলে শপিং মলের ভিতরে ঢুকে গেল, আর আমি গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। আকাশে ঠাডা পড়া রোদ, অথচ জ্বরের কারণে ভয়ঙ্কর রকমের ঠান্ডা লাগছে আমার। সকালে কলেজে আসার সময় একটা মাফলার গলায় পেঁচিয়ে নিয়ে এসেছিলাম। সেটা ব্যাগ থেকে বের করে নাক, গলা, কান সব ঢেকে ফেললাম। শুধু চোখ আর মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আধা ঘন্টা যাবৎ একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তারা শপিং মলের ভিতরে কি করছে কে জানে। হঠাৎই দেখি শপিং মলের দিকে একদল ছেলেপেলে এগিয়ে আসছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা উচ্ছৃঙ্খল ছেলেপেলে।
তারা এসে শপিং মলের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় মায়া আর তার সাথে সকলেই ব্যাগ ভরে শপিং করে এনে আমার হাতে ধরিয়ে দিল। এই ছোট, এইগুলোকে গাড়িতে সাজিয়ে রাখ। আচ্ছা, আমি ব্যাগগুলো নিয়ে গাড়ির মধ্যে সেট করছি। অন্যদিকে ছেলেগুলা মায়াদের দিকে তাকিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমি সমস্ত ব্যাগ গাড়িতে সেট করে দিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো এখনো বাজে বাজে কথা বলছে। মামা দেখ মালগুলা সেই না? হরে মামা, একবার পাইলে পুরা সেই করে খাতির যত্ন করতাম। ছেলেগুলোর এসব কথা শুনে মায়া ছেলেগুলোর দিকে এগিয়ে যায়, আর আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে আছি। এই ছেলে, তোদের সমস্যা কি? হ্যাঁ, অনেকটা সময় ধরে দেখছি তোরা আমাদের নিয়ে বাজে বাজে কথা বলছিস। তোরা চিনিস আমি কে? এই মেয়ে, তোর সিনের কি আছে রে? তুই তো একটা মেয়ে, মেয়ে মানি মাল, আর মাল মানি ভোগের পাত্র। ছেলেগুলোর মুখে এসব কথা শুনে মায়া ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর সাথে সাথে ছেলেগুলো খেপে যায়। আমি এখনো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশাগুলো দেখছি, আর তামাশা দেখা ছাড়া কি বা করার আছে? এই মেয়ে, তোর তো কত বড় সাহস, তুই আমারে থাপ্পড় মারিস বলে দম করে মায়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মায়া থাপ্পড় ডাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেটা মায়ের চুলের মুঠি ধরে তল পেট বরাবর সজোরে একটা লাথি মারে। মায়া ব্যথায় মা গো বলে চিৎকার দিয়ে কান্না করে দেয়। ছেলেগুলোর কাণ্ড দেখে যেন শরীরের রক্ত মাথায় উঠে গেল, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আমি, কারণ দেখি মায়ের সাথের ফ্রেন্ডগুলো কিছু করে নাকি আগে, কিন্তু না, তারাও ভয়ে চুপসে আছে। ওদিকে ছেলেগুলো মায়াকে মেরেই চলেছে। না, এবার আমাকেই কিছু একটা করতে হবে। ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম। মায়া চেঁচিয়ে কান্না করছে। গিয়েই একটা ছেলের কলার ধরে টান দিয়ে সজোরে এক লাথি মেরে দিলাম বুকের মধ্যে। লাথি খেয়ে ছেলেটা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার সাথে ছেলেগুলো এই দৃশ্য দেখে দৌড়ে আসলো আমার দিকে আমাকে মারার জন্য। তারা চারপাশ থেকে আমাকে ঝাপটে ধরে ফেলেছে। আমি নড়াচড়াও করতে পারছি না। আসলে জ্বরের কারণে শরীরে শক্তি তেমন একটা নেই। তাদের থেকে একটা ছেলে এসে আমার মুখ থেকে মাফলারটা খুলে ফেলল, আর সে আমার ফেস দেখে সাথে সাথে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ছেলেটা দৌড়াচ্ছে আর চেঁচাচ্ছে, আমার জীবনটা আমি ভালোবাসি তাই আমি পালিয়ে যাচ্ছি। তোদের জীবনে নিয়ে যদি মায়া থাকে তাহলে সব কয়টা পালা এখান থেকে, না হয় আর কোনোদিনে তোদের সাথে আমার দেখা হবে না। কারণ তোরা যাকে ধরে রেখেছিস সে কোনো মানুষ না, সে মানুষরূপী একটা আজরাইল। ছেলেটার কথা শুনে যে যেদিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটাকেও দেখতে পারছি না, শুধু মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সত্যি যেন মনে হয় তারা নিজের চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সবার এরকম করে চোখ পাকিয়ে তাকিয়ে থাকা দেখে যেন কেমন এক ধরনের লাগছিল। না, নিজেকে আড়াল করতে হবে। কোনো কিছু না ভেবে মায়ার হাত আলতোভাবে ধরে মাটি থেকে উঠালাম, এবং কিন্তু সে আমায় অবাক করে দিল। সে খপ করে আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সবাই যেন এই দৃশ্য দেখে পুরো অবাক। সকলেই আমাদের দিকে এগিয়ে আসে। মায়া, তুই ঠিক আছিস তো? মায়ার কোনো উত্তর নেই। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। এই মায়া, কথা বলছিস না কেন তুই? হ্যাঁ, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তোরা প্লিজ কিছুটা সময় আমাকে ওর কাছে থাকতে দে। মায়া, কি সব বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলেছি কানে শুনেছিস তো তোরা? তারপরেও কেন খামোখা প্রশ্ন করছিস? কেউ আর কোনো কথা না বলে সবাই মায়ার কথা শুনে চুপ হয়ে গেল। এদিকে আমার ভিতরে অস্থির লাগছে বিশাল রকমের, তাও চুপচাপ দাঁড়িয়ে আছি। একটু পর মায়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে বেশ অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। সে নিজেই জড়িয়ে ধরলো, আবার নিজেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আল্লাহ, না জানে কি করে এখন আবার আমার সাথে। এই বেদব ছেলে, তোর তো জ্বরে গা পড়ে যাচ্ছে, তুই এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছিস কি করে? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, কিন্তু তাও আপনি আমার কান টেনে এখানে নিয়ে এসেছেন। তাই বলে কি তুই চুপচাপ থাকবি? হ্যাঁ, একবার মুখ ফুটে তো বলতে পারতিস যে তোর জ্বর উঠেছে, তাহলে হয়তো তোর উপরে আরো জোর খাটাতাম না। ও মা, মেয়েটার কথা বলার ধরন তো পুরো পরিবর্তন হয়ে গেল। কি করে হলো এটা? যেই মেয়ে আমাকে ইচ্ছে মতো মেরেছে সেই মেয়ে এখন নরম ভাষায় কথা বলছে। কি কথা বলছিস না কেন? আসলে এমনিতেই বলিনি।
আচ্ছা থাক, যা হয়েছে হবার। এবার চল তুই আমার সাথে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়ার কথা শুনে তার ফ্রেন্ড একজন বলে ওঠে, এই ছেলে, তোর শরীরে কি জ্বর অনেক বেশি? দেখি তো একটু। বলে আকাশের কপালে হাত দেয়, কিন্তু মায়া ছাটকি দিয়ে মেয়েটার হাত সরিয়ে দেয়। এই, তোরা কেউ ওকে স্পর্শ করবি না, ওকে শুধু আমি স্পর্শ করব। ছেলেগুলো যখন আমাকে মারছিল তখন তো এসে আমায় বাঁচিয়েছিস। আমি মাটিতে পড়ে কান্না করছিলাম, সে এসে আমার হাত ধরে উঠিয়েছে। তোরা তখনও ঠায় দাঁড়িয়েছিল। সো এই ছেলেকে তোরা কেউ স্পর্শ করতে পারবি না, ওকে স্পর্শ করলে একমাত্র আমি করব। মায়া, তুই এই ছোট লোক ছেলের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করবি? তাহিয়া, মুখ সামলে কথা বল। তাহিয়া মায়ার ফ্রেন্ডদের মধ্যে একজন। সে হতে পারে ছোট লোক, কিন্তু সে মনের দিক থেকে অনেক বড়। সো ওকে নিয়ে আর একটা বাজে কথা বললেও তোদের খবর করে ছেড়ে দেবো আমি। মায়া, এতটা পাল্টে গেলে কি করে মুহূর্তের মাঝেই? তাহিয়া প্লিজ যা তো, আমার এখন কোনো ধরনের বকবক করতেই ভালো লাগছে না। প্লিজ তোরা সবাই আমার গাড়ি থেকে বাসায় চলে যাও, আমি ওকে নিয়ে হাসপাতালে যাব। ওকে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এদিকে আমি তো পুরাই টাসকি খেয়ে গেলাম মায়ের কথা শুনে। সে মিনিটের মধ্যেই কেমন পাল্টে গেল। এদিকে মায়ের ফ্রেন্ডরা সবাই গাড়ি নিয়ে বাসায় চলে গিয়েছে। অন্যদিকে মায়া আমার জন্য রিক্সা দাঁড় করিয়েছে, তারপর আমায় ধরে রিক্সায় উঠায়। আঙ্কেল, হসপিটালে নিয়ে চলেন। আচ্ছা মামুনি। আমি চুপচাপ বসে আছি রিক্সার মধ্যে, শরীর গিরগির করে কাঁপছে আমার। পাশ থেকে মায়া হয়তো সেটা লক্ষ্য করেছে। সে একদম আমার শরীরের কাছে চলে আসলো, পুরো গায়ে গা ঘেঁষে বসেছে সে আমার শরীরের কম্পন যেন আরও বেড়ে গেল। আমি নিজেকে আর সামলে রাখতে পারছিলাম না, মাথাও ঘুরতে শুরু করেছে আমার। মনে হয় যেন এখনই মাথা ঘুরে রিক্সা থেকে পড়ে যাব। চোখ মুখ বন্ধ হয়ে আসছিল আমার, একদম পুরোপুরি নিস্তেজ হয়ে আসছে আমার শরীরটা। না, আর টিকে থাকা সম্ভব না। মাথা চক্কর দিয়ে পড়ে যেতে লাগলাম রিক্সা থেকে। ঠিক তখনই মায়া আমাকে এক টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। এই ছেলে, কিচ্ছু হবে না তোমার, এই তো হাসপাতালে চলে এসেছি আমরা। তুমি আর একটু সময় আমার বুকে মাথা রেখে চোখ বুঝে থাকো। যদিও সেন্স নেই নিজের মধ্যে, তবে বুঝতে পারছিলাম যে মেয়েটা আমার সাথে এখনো অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু আমার এখন এসব নিয়ে ভাবার মতন পরিস্থিতি নেই। আর আমি মেয়েটার বুকে মাথা রেখে হেলান দিয়ে চুপচাপ বসে আছি, আর সে আমায় ধরে রেখেছে দু হাত দিয়ে। এক হাত দিয়ে আমার শরীর পেঁচিয়ে ধরেছে, আর এক হাত আমার মাথার নিচে আলতো করে রেখে দিয়েছে। দেখতে দেখতে হসপিটালে পৌঁছে গেলাম। মায়া আমায় ধরে ধরে হসপিটালের ভিতর নিয়ে গেল। ডক্টর দেখেন তো ওর কি হয়েছে। ডক্টর আমাকে চেক আপ করে বলল, দেখুন পেশেন্টের শরীরে অনেক দুর্বল, তাছাড়া জ্বরের মাত্রাটাও অনেক বেশি। পেশেন্টকে তাড়াতাড়ি স্যালাইন দিতে হবে। ডক্টর যা করার করেন, বাট সে যেন সুস্থ হয়ে ওঠে। ডক্টর তাড়াতাড়ি একজন নার্সকে ডেকে বলল আমাকে বেডে নিয়ে গিয়ে স্যালাইন লাগিয়ে দিতে। নার্স ডক্টরের কথা মতো আমায় বেডে নিয়ে এসে স্যালাইন লাগিয়ে দিল। শরীরটা এতটা দুর্বল লাগছিল যে আমি বেডের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে সোজা রাত হয়ে গিয়েছে। ঘুম ভাঙতেই দেখলাম যে মায়া আমার পাশে বসে আছে, বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত রাত হয়ে গেল, আপনি এখনো বাসায় যাননি? না, কি করে বাসায় যাব তোমায় ভেবে ফেলে রেখে? মেয়েটার কথা শুনে অবাকের উপর অবাক হয়ে যাচ্ছি আমি। এই তো গতকালই এই মেয়েটা আমাকে মারলো, আর আজ সেই মেয়ে আমার জন্য টেনশন করছে। তোমার কেমন লাগছে এখন? একটু ভালো। যাক, চিন্তামুক্ত হলাম। তোমার স্যালাইনও শেষ হয়ে এসেছে। দাঁড়াও, ডক্টরের সাথে কথা বলে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা। মেয়েটা ডক্টরের সাথে কথা বলে আমায় পৌঁছে দিয়ে গেল। এই যে ছেলে, কাল কিন্তু কলেজে যাবে না। আগে সুস্থ হও, তারপর কলেজে যাবে। আর ওষুধগুলো কন্টিনিউ করবে। আমি কিছু খাবারও কিনে দিয়েছি ব্যাগের মধ্যে, সেটা খেয়ে রাতে ওষুধ খেয়ে নেবে। আচ্ছা। তারপর মেয়েটা চলে গেল। এদিকে আমি বাসায় পৌঁছে হালকা কিছু খেয়ে নিলাম, পরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিলাম, তারপর শুয়ে পড়লাম। মেয়েটার আচরণগুলা এখনো আমার চোখে ভাসছে। মনে হচ্ছিল যেন সে আমার বিয়ে করা বউ, এমন করে কেয়ার করছিল সে আমার। এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা নিজেও বলতে পারবো না।
সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি মায়া আমার মাথার কাছে বসে আছে। আমি মেয়েটাকে দেখে থতমত খেয়ে গেলাম। এই যে, আপনি কখন এলেন? সকাল 7টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তার মানে মেয়েটা এসেছে 2 ঘন্টা যাবৎ আমার জন্য বসে আছে। সত্যি মেয়েটার আচরণ দেখে নিজের কাছে এখন নিজেরই অবাক লাগছে। আচ্ছা, এখন শরীর কেমন? জ্বরটা হয়তো একটু কমে এসেছে, কিন্তু শরীরের দুর্বলতা আগের মতোই। সব ঠিক হয়ে যাবে। সেদিন সারাদিন মেয়েটা আমার বাসায় ছিল, আমায় নিজের হাতে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটার কেয়ার যেন ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমার। তারপর সন্ধ্যা হতেই সে চলে যায়, আর যাওয়ার আগে আলতো করে একবার জড়িয়েও ধরেছিল, তারপর চলে গিয়েছে। এদিকে আমার মনের ভেতরে তো পুরো আগুন ধরিয়ে দিয়েছে সে। সেই আগুন কি করে শান্ত করব তা আমার জানা নেই। এভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় শরীরটা একটু ভালো লাগায় কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি কেউ কলেজে আসেনি। কেউ বলতে মায়া আর তার সাথে কেউ আসেনি। আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি রাফি আর কিছু ক্লাসমেট তারা নিজেদের মধ্যে কথা বলছে, আবার কেউ কেউ বসেও আছে। আমি চুপচাপ বসে পড়লাম। এদিকে রাফি আমায় দেখে কাছে চলে এলো। এই আকাশ গতকাল কি হয়েছিল যে কলেজে আসলো না? আরে শরীরটা একটু খারাপ থাকায় আসতে পারেনি। ও, এখন শরীর কেমন আছে? আছে মোটামুটি, আগের চেয়ে ভালোই। দুজনে গল্প করতে করতে সবাই চলে এলো ক্লাসে। স্যারও ক্লাস করাতে চলে এলো, কিন্তু মায়া আর তার সাথের কেউ আসেনি। ধুর, আসলে আসুক, না আসলে নাই। আমি আমার মতো ক্লাসে মন দিলাম। ক্লাস করছিলাম, হঠাৎই অন্য ডিপার্টমেন্টের একজন এসে বলে গেল, স্যার, আকাশ নাকি তাকে মায়াপু ডাকছে। মেয়েটার কি অশান্তি করা ছাড়া আর কোনো কাজ নেই। ছেলেটা ভালোই ভালোই ক্লাস করছে, এখন তাকে নিয়ে গিয়ে বিরক্ত করবে। এই আকাশ, যাও তো দেখে এসো মায়া কেন তোমায় ডাকছে। আমার মনে হয় তোমাকে দিয়ে কিছু উল্টাপাল্টা করাবে, তাই ডেকেছে। আমি চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেলাম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! সে নিজে তো ক্লাস করবে না, আবার আমাকে ক্লাস থেকে ডেকে পাঠায় অন্যের সামনে। যেখানে স্যার উপস্থিত রয়েছে সেখানে সে হুকুমদারি চালাচ্ছে। তার মনে কি একটুও ভয়ভীতি নেই নাকি? আল্লাহ জানে। ক্লাস থেকে বের হয়ে দেখি মায়া তার ফ্রেন্ডগুলোকে নিয়ে কলেজের গেটের পাশে বসে বসে আড্ডা মারছে। আমি চুপচাপ হেঁটে তাদের সামনে চলে গেলাম। আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, দেখি আমার পাশে এসে বসো। এই তোরা ওকে একটু জায়গা দে। আমি মায়ার পাশে গিয়ে বসলাম। পাশে গিয়ে বসতেই সে আমার কপালে হাত দিয়ে বলে, জ্বর তো মোটামুটি সেরে গেছে তাই না? হ্যাঁ, জ্বর সেরে গেছে। যাক, ভালো হয়েছে। আচ্ছা, সকালে কিছু খেয়েছো? খেয়েছি, তবে তেমন কিছু নয়। হালকা নাস্তা করে কলেজে চলে এসেছি। এখন যদি তোমাকে আমি মাইল লাগিয়ে দিই, তোকে বলেছি পেট ভরে খাবার খাবি আর ওষুধগুলো কন্টিনিউ করবি, কিন্তু তোর তো থেকে কথা কানেই যায় না। আসলে খেতে ইচ্ছে করছিল না, তাই ভালো করে খাইনি। আকাশের বাচ্চা, মেজাজ খারাপ করবি না তো, সোজা গাল লাল করে দেব। ওর ইচ্ছা করলে মাসে আমি চল তুই আমার সাথে এখন। এই তোরা একটু থাক, আমি ওকে ক্যান্টিন থেকে কিছু খাইয়ে নিয়ে আসি। মায়ার কথা শুনে পাশ থেকে একজন বলে উঠল, মায়া, তুই ওকে নিয়ে একটু বেশি আদিক্যতা করে ফেলছিস বলে মনে হচ্ছে না? শোন, এইবার বলেছিস তো বলেছিস, কিন্তু দ্বিতীয়বার থেকে ওকে নিয়ে একটা বাজে কথা যদি বলিস তাহলে সেই দিনের পর থেকে আমার সাথে তোদের সমস্ত সম্পর্ক শেষ। বাকি সবাইকে দিয়ে বল, বাট ওকে নিয়ে একটা ওয়ার্ডও না। আমি তো মায়ের কথা শুনে পুরো থ হয়ে গেলাম। সে রেগে মেগে আমার হাত ধরে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর নাস্তা অর্ডার করে নিজের হাতে খাইয়ে দিল আমায়। আমার ভিতরে যে কিরকম ঘূর্ণিঝড় বইছে মায়ার কর্মকাণ্ড দেখে তা বলার মতো নয়। তারপর সে আমায় খাইয়ে দিয়ে নিজেই বিল পে করলো। পরে আবার তার সাথে করে নিয়ে এলো, সেম জায়গায় এসে বসেছে আবার। আচ্ছা, আমার কি আর কোনো কাজ আছে এখন? না হয় ক্লাসে যেতাম। না, এখন ক্লাসে যেতে হবে না তোর। এই ঘন্টা শেষ হোক, তারপর ক্লাসে চলে যাস। এখন আমার পাশে বসে থাক। কি আর করা, মায়ার পাশে চুপচাপ বসে আছি। সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।
একটু পর ঘড়ি দেখে সে আমায় নিজেই বলল, এই যে ঘন্টা শেষ হয়েছে, যা এবার সোজা ক্লাসে চলে যা, গিয়ে ক্লাস কর। আচ্ছা। তারপর সেখান থেকে উঠে ক্লাসের দিকে হাঁটা দিলাম, কিন্তু হঠাৎই মাঝপথে আমার পুরনো ফ্রেন্ড নাদিয়ার সাথে দেখা হলো। এই আকাশ, তুই এখানে? আমারও তো সেম প্রশ্ন, তুই এখানে? আরে আমি তো এই কলেজেই পড়ি, কিন্তু তুই এখানে কি করছিস? আরে আমিও তো কিছুদিন আগে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। কি সত্যি? হ্যাঁ রে। যাক, ভালোই হয়েছে। এখন থেকে তোর সাথে আড্ডা দেওয়া যাবে। বহুদিন পর পুরনো কোনো ফ্রেন্ডের সাথে একত্রে হলাম, কিন্তু আফসোস তুই হয়তো অন্য ডিপার্টমেন্টে। হ্যাঁ। আচ্ছা শোন একটা কথা, আমার বিষয়ে কাউকে কিছু বলিস না, কেমন? কিন্তু কেন? প্লিজ বলিস না, কারণটা পরে না হয় একদিন জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার আমি ক্লাসে যাই, পরে কথা হবে। আচ্ছা যা, তোদের তো আবার এখন ক্লাস চলছে। হ্যাঁ। তারপর নাদিয়ার সাথে কথা বলা শেষ করে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে সোজা নিজের জায়গায় বসে গেলাম। রাফি আমার পাশের সিটেই বসেছে। সে আমায় ছোট্ট করে ডাক দিয়ে বলল, কিরে, কেন ডেকেছে দিমাগি মেয়েটা তোমায়? এমনি খোঁজ খবর নিতেই ডেকেছে। মানে কি বললে বুঝলাম না। আরে বাদ দাও, ক্লাস শেষেই বলবো। তারপর ক্লাসে মন দিলাম, আর তারপর দেখতে দেখতে ক্লাসের পুরোটা সময় পার হয়ে গেল। ক্লাস ছুটি হয়েছে, আমি ব্যাগ কাঁধে নিয়ে রাফির সাথে বের হয়ে গেলাম। ক্লাসরুম থেকে বের হতেই দেখি মায়া ক্লাসরুম থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে আমার কাছে এসে কলার ধরে টানতে টানতে খোলা মাঠে নিয়ে গেল। তারপর সবার সামনে ঠাস ঠাস করে দুইটা গালে থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটার কর্মকাণ্ড দেখে পুরো থ হয়ে দাঁড়িয়ে আছি। থাপ্পড় খেয়ে যেন আমার পুরো দুনিয়াদারি গোল গোল ঘুরছে। আমি যেন আর নিজের মধ্যে নেই। আশেপাশের সকলেই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছি। মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল সে আমার। সমস্যা কি তোর? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নেই। তোকে তখন আমি কি বলেছিলাম যে সোজা ক্লাসে যাবি, কিন্তু কিন্তু ক্লাসে না গিয়ে অন্য মেয়ের সাথে কিসের ইটিস পিটিস করছিস? হ্যাঁ, কি পাখনা গজিয়ে গেছে তোর? থাপ্পড় মারার কাহিনী তাহলে এত সময় বুঝলাম। আরে মেয়েটা তো আমার পরিচিত। বলতে গিয়েও থেমে গেলাম। না, ওকে কিছু বলা যাবে না, তাহলে অনেক কিছু সামনে চলে আসবে, আর সিক্রেটও হতে পারে। কে কথা বলছিস না কেন তুই? ওই মেয়ের সাথে কিসের কি তোর? তোকে সুন্দর করে খাইয়ে দাইয়ে বললাম ক্লাসে চলে যেতে, কিন্তু বান্দরের বাচ্চা তুই ক্লাসে নিয়ে গিয়ে ইটিস পিটিস করছিস। হ্যাঁ, সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। তোর ভুলের গুষ্টি মারি, দাঁড়া, তোর ব্যবস্থা করছি, চল তুই আমার সাথে। মায়া আমার কলার ধরে আবার টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। আমি ছাগলের মতো করে তার সাথে চুপচাপ চলে গেলাম। এবার তোকে কি করবো বল? আমার চরম রাগ উঠেছে তোর উপরে। তুই কি জানিস না হ্যাঁ, যে কলেজের সব খবর মায়ের কানে চলে আসে? সত্যি আমি বুঝতে পারিনি যে আপনি ওর সাথে কথা বলায় রেগে যাবেন। প্লিজ এবারের মতো মাফ করে দিন। এত সহজে তো তোকে মাফ করবো না, কিছু একটা শাস্তি তো তোকে পেতেই হবে। যা, ওই জায়গায় গিয়ে কান ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে থাক, একটা জায়গায় দেখিয়ে দিয়ে। প্লিজ মাফ করে দিন না এবারের মতন। খপিস, কথা না বাড়িয়ে চুপচাপ যেটা বলেছি গিয়ে সেটা কর, না হয় থাপড়ে গালের দাঁত সব কয়টা ফেলে দে। কি আর করার, মেয়েটার রাগ দেখে কলেজে যেন শুকিয়ে গিয়েছে আমার। চুপচাপ বাধ্য ছেলের মতো গিয়ে মায়ের কথা মতো কাজে লেগে পড়লাম। কান ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে রইলাম। সে রাগে ফসফস করছে, এদিকে আমি পুরো লজ্জায় শেষ, কারণ এমন জায়গায় সে আমায় দাঁড় করিয়েছে যেখান দিয়ে কলেজের সমস্ত ছেলে মেয়েরা যাতায়াত করে। কিন্তু লজ্জা পেলেও কিছু করার নেই আমার। প্রায় আধা ঘন্টা খানেক সে আমায় দাঁড় করিয়ে রাখলো। আমার পা ঝিম ধরে গিয়েছে, আর দাঁড়িয়ে থাকার শক্তিও নেই আমার। তবে যেভাবেই হোক না কেন, সে যতক্ষণ না আমার সাজা মওকুফ করবে ততক্ষণ আমার দাঁড়িয়ে থাকতেই হবে। মায়া এখনো সেই জায়গায় বসে আছে। একটু পর তার কিছু ফ্রেন্ড তার কাছে আসে। কিরে মায়া, তুই কি শুরু করেছিস?
ওই ছোট লোক ছেলেটা অন্য মেয়ের সাথে কথা বলছে দেখে তোর কেন এত গা জ্বালছে বল? তাহিয়া, মুখের লাগাম দিবি নাকি থাপ্পড় লাগিয়ে দেবো তোকে? তুই কাকে নিয়ে কি বলছিস? হ্যাঁ মায়া, তুই ওই ছেঁচড়া ছেলের জন্য আমায় মারতে চাইছিস? তাহিয়া, সত্যি তুই কিন্তু এবার আমার হাতে থাপ্পড় খাবি। এটা তোর সেকেন্ড ওয়ার্নিং। তারপর থেকে আকাশকে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না। কান খুলে শুনে রাখ একটা কথা, সে যেমনই হোক না কেন, কিন্তু সে আমার পাগল। আর আমার পাগলকে নিয়ে কেউ কিছু বললেই তাকে আমি ছাড়বো না। আচ্ছা সরি, আর বলবো না, কিন্তু দেখ ছেলেটা মাটিতে পড়ে আছে। এদিকে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আর কত সময় বা একটা মানুষ এক পায়ে ভর করে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে? ঠিক তখনই মায়া দৌড়ে আসে। পাগল, কি হয়েছে তোর? দেখি কিভাবে পড়লি তুই? সরি, আমার পা খুব ব্যথা করছিল আর সামলে রাখতে পারছিলাম না নিজেকে, তাই ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গিয়েছি। দেখি উঠে দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। মায়া আমাকে তার নিজ হাত দিয়ে ধরে ওঠালো, কিন্তু দুঃখের বিষয় হলো পা দুইটার 12টা বেজে গিয়েছে। আবারও ঝাম করে মাটির উপরে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে মায়াও মাটিতে বসে গেল। আর পারছি না। পাগল, তুই কেন এমনটা করতে গেলি বলতো? তুই এমনটা করে আমার রাগ উঠিয়ে দিলি। পরিশেষে এখন তোর এই কষ্ট হচ্ছে। সত্যি আমি ভুল করে ফেলেছি, আর কখনো করব না। আর কখনো করলে কিন্তু একদম জানে মেরে ফেলবো। আসো দেখি, কাছে আসো। বলে এক টান দিয়ে আকাশকে তার কাছে নিয়ে গেল। তারপর চড়িয়ে ধরে পাগলের মতন চুমু খেতে শুরু করলো। মেয়েটার কাণ্ড দেখে পুরো থ হয়ে আছি। কি করছে কি মেয়েটা? সে আমায় সবার সামনে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। শোন, তুই আমার পাগল। অন্য কোনো মেয়ের দিকে যেন তোর নজর না যায়। আর শাস্তি দেওয়ার জন্য সরি। খুব কষ্ট হয়েছে তোর, তাই না? এই যে আমি আদর করে দিলাম, দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। মেয়েটার কথা শুনে ভিতরে যেন প্রবল গতিতে তুফান বইছে। সত্যি কি সে আমাকে ভালোবাসে? তার কথার ইঙ্গিত তো সেরকমটাই করছে। না, একটু শিওর হওয়া দরকার। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। বলো। আমি কি আপনার কপালে একটা চুমু খেতে পারি? এই পাগল ছেলে, সেটার জন্য কি আবার অনুমতি লাগবে নাকি? হ্যাঁ, যেখানে ইচ্ছে হয় তুই চুমু খা। এবার পুরো থর থর করে কাঁপতে শুরু করলাম। কিন্তু চুমু তো আমি খাবই, কারণ সে আমার মনে জায়গা করে নিয়েছে। দাঁত মুখ খিচে একটা চুমু বসিয়ে দিলাম মায়ার গালে। সে আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল। মায়ার সাথের সকলেই তো অবাক। এই তোরা কি খোলা মাঠেই এভাবে রোম্যান্স করবি? আরে দূর না, আমার পাগলটা একটু চুমু খেতে চেয়েছে আমার, তাই একটু চুমু খেতে দিয়েছি। ওর চুমু খাওয়া শেষ হলে চল বাড়ি যাব। চল। আর পাগল শোনো, সোজা বাসায় চলে যাবে গাড়ি করে। রাস্তায় কোনো এদিক সেদিকে তাকাবে না কিন্তু, হ্যাঁ? আচ্ছা। তারপর মায়া তার বান্ধবীদের সাথে চলে গেল। এদিকে আমি রিক্সা নিয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে রোজকার মতন খেয়ে দিয়ে জম্পেশ একটা ঘুম দিলাম। বিকেল বেলায় ঘুম ভাঙে ফোনের আওয়াজে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা একটা নাম্বার। আমি ফোনটা রিসিভ করে সালাম দিলাম। আকাশ, কি করছিস তুই? কণ্ঠ শুনে বুঝতে পারলাম মায়া ফোন দিয়েছে। আসলে একটু ঘুমিয়েছিলাম, আপনার ফোন পেয়েই ঘুমটা ভাঙলো। শোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজের সামনে চলে আয়, আমি গাড়ি নিয়ে সেখানে ওয়েট করছি। কোনো কাজ আছে কি? সেটা আসলেই দেখতে পারবি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মায়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম। সে আমাকে ড্রাইভ করে নিয়ে গিয়ে শপিং মলের সামনে দাঁড় করালো। চল ভিতরে চল, তোর জন্য কিছু কেনাকাটা করবো। আরে আমার কিছু লাগবে না। বেশি বকবক করিস না, সোজা ভিতরে চল। আচ্ছা, কি আর করা। সে আমায় জোর করে শপিং মলে নিয়ে গেল। তারপর অনেক কয়েকটা শার্ট প্যান্ট কিনে দিল। কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টেও নিয়ে গেল খাওয়ার জন্য। রাতের বাজে 9টা,
খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরব। তখনই হঠাৎ মাঝপথে ছিনতাইকারীরা আমাদেরকে গাড়ি আটকায়, আর তারা মায়ার কাছ থেকে ব্যাগ কেড়ে নিতে চায়। মায়াও জোরাজোরি শুরু করে, সে কোনো মতেই তার ব্যাগ দিবে না। আমি গাড়ি থেকে নেমে তাদের আটকাতে গেলে পিছন থেকে কেউ একজন এসে আমার পেটে ছুরি বসিয়ে দেয়। তারপর তারা মায়ার ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর আর কিছুই মনে নেই। 3 দিন পর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডের মধ্যে। পাশ থেকে মায়া বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সে আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে, এই তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু আপনি এভাবে কান্না করছেন কেন? কান্না করবো না তো কি করবো? হ্যাঁ, আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরেছে। মায়ার কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি বলছেন? আমার 3 দিন পর জ্ঞান ফিরেছে? ইন্না লিল্লাহ, তার মানে আজ 3 দিন ধরে মেয়েটা আমার সাথে হসপিটালে। ও আল্লাহ, রক্ষা করো তুমি। আমার মাথা পুরো জ্যাম খেয়ে গিয়েছে মেয়েটার কথা শুনে। প্লিজ আপনি শান্ত হন, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। তোর কত বড় চোট লেগেছে, তাও বলছিস তোর কিচ্ছু হয়নি? বান্ধব ছিল কোথাও। আমার সত্যিই কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। তাও মেয়েটা কান্না করেই যাচ্ছে। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম। এভাবেই আরো 2 দিন কেটে গেল হসপিটালে। মেয়েটার সেবা যত্ন দেখে মনের ভিতরে একদম পাকাপোক্ত জায়গা করে নিয়েছে সে আমার দেখাশোনায় কোনো রকমের কমতি রাখেনি। সেদিন রাতেই তার কিছু ফ্রেন্ড আমায় দেখতে আসে হসপিটালে। তারা দেখে অনেকটা আফসোস করে। মায়া থাক তুই, আমরা চলে যাচ্ছি, পরে আবার সময় করে আসবো নে। আচ্ছা চল, তোদের এগিয়ে দিয়ে আসি। আকাশ তুমি শুয়ে থাক, আমি তাদেরকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। মায়া তাদের এগিয়ে দিতে গিয়েছে, আর আমি বেডের মধ্যে শুয়ে আছি। এভাবে ঘন্টা খানেক পার হয়ে গিয়েছে, কিন্তু মায়া এখনো আসছে না। কিরে, মায়া এখনো আসছে না কেন? এত সময় হয়ে গেল, তার তো এসে যাওয়ার কথা। সেই রাতে মায়া আর ফিরে আসলো না। মনের ভিতরে ভয় কাজ করতে শুরু করলো মায়ার জন্য। আল্লাহ জানে মেয়েটা না বলে কোথায় চলে গিয়েছে। তাও অপেক্ষা করতে লাগলাম। এভাবে আরো 2 দিন হয়ে গেল হসপিটালে, কিন্তু মায়া সেই যে গিয়েছে আর ফিরে আসেনি। না, এবার যেন টেনশনের মাত্রাটা আরো বেড়ে গেল। হসপিটাল থেকে রিলিজ নিয়ে এই অসুস্থ শরীরেই মায়াকে খুঁজতে বের হয়ে গেলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। চারদিকে খোঁজ লাগিয়েছি মায়ার, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারল না। তবে একজন বলল তাকে নাকি ডান্স বারে দেখে এসেছে একটু আগে। তাড়াতাড়ি ডান্স বারের ঠিকানা নিয়ে সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়েও পেলাম না। অতঃপর নৈরাশ হয়ে বাসার দিকে ফিরে আসতে ধরলাম, কিন্তু হঠাৎই মাঝপথে মায়ার গাড়ি দেখতে পেলাম। মায়া আর তার কিছু ফ্রেন্ডরা পথের সাইডে গাড়ি দাঁড় করিয়ে আড্ডা দিচ্ছে। তাড়াতাড়ি মায়ার কাছে চলে গেলাম। গিয়ে দেখি মায়া হেসে হেসে আড্ডা দিচ্ছে। এই মায়া, আপনি আমায় হসপিটালে ফেলে রেখে কোথায় হারিয়ে গেলেন? এই তুই এখানে কি করছিস? আপনার খোঁজ করতে এসেছি। আপনি কি কাজটা ঠিক করলেন? আপনি আমায় হসপিটাল এভাবে ফেলে রেখে চলে আসলেন? ভালোবাসার মানুষকে কি এইভাবে কেউ ফেলে রেখে চলে আসে? এই বেদব, তোর মাথাটাতে কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে তোকে নিয়ে সারাদিন আমার পড়ে থাকতে হবে? মায়া পড়ে থাকতে হবে না ঠিক, কিন্তু এভাবে ফেলে রাখলেও তো চলে না, কারণ ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখতে হয়। এই ছোট, কোন ছাতার ভালোবাসার কথা বলছিস? আর তোকে কে ভালোবাসে? এভাবেই বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন? ফালতু আলাপ একদম কমিয়ে কর। তোকে কোনো ভালো টালো বাসি না আমি। যেই ছেলে নিজের রক্ষা নিজে করতে পারে না, সে আবার আমার রক্ষা কি করবে? আমার বান্ধবীরা অনেক আগেই বলেছিল যে তুই আমাকে সামনে রাখার মুরদ নেই, কিন্তু তারপরেও আমি তাদের কথা না শুনে তোকে ভালোবেসেছিলাম। বাট পরিশেষে সবকিছু মিলিয়ে দেখলাম তুই আমার যোগ্যই না। সো যা এখান থেকে, আর আমাদেরকে আমাদের মতো আড্ডা দিতে দে। আপনি এসব কি বলছেন? ধুর, তুই আসলে একটা প্যারা। আমি কি বলেছি সেটা তুই ভালো করেই শুনতে পেয়েছিস, তাই না? তাও কেন ফালতু মার্কা প্রশ্নগুলো করছিস জানোয়ার? এই তোরা চল তো, এখানে থাকলে ছোট লোকটা মাথা খারাপ করে দিবে।
তারপর মায়া আর তার ফ্রেন্ডরা গাড়ি টান দিয়ে চলে যায়। আমি মায়ের কথা শুনে ধ্রাম করে মাটিতে বসে গেলাম। ভালোবাসার মানুষটার কাছে এসব শুনবো তা কখনো আশা করিনি। পুরো দুনিয়াদারি যেন বিষাদ হয়ে গিয়েছে আমার কাছে। মাটির উপরে বসে চোখের পানি ছেড়ে অঝরে কান্না করতে শুরু করলাম। চোখ দুটো যেন আজ নহরে পরিণত হয়ে গিয়েছে। কান্না করতে করতে পুরো অজ্ঞানের মতো হয়ে গেলাম আমি। এদিকে পেটে বিশাল আকারের পেইন করছে, নিজেকে আর স্থির রাখতে পারলাম না। রাস্তার পাশে পাগলের মতন লুটিয়ে পড়লাম। মনে হচ্ছে যেন কোনো এক নৈশাক্ত পাগল নেশা করে রাস্তায় পড়ে আছে। ধীরে ধীরে চোখের পাতা দুটো মিলে গেল, আর আমি হারিয়ে গেলাম অজানা কোনো রাজ্যে। যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায় শুয়ে আছি। আশেপাশে অনেক মানুষ গমগম করছে। ভাই, আপনি কি ঠিক আছেন তো? আপনার হঠাৎ কি হয়েছিল যে আপনি পথের মাঝে পড়েছিলেন? পরে আমরা আপনাকে ধরে মামার দোকানে নিয়ে আসলাম। আপনি এখন তার দোকানেই শুয়ে আছেন। লোকটার কথা শুনে মায়ার কথা মনে পড়ল। মায়া আমায় ছেড়ে চলে গিয়েছিল। পরে আমি রোডের মাঝেই অজ্ঞান হয়ে পড়ি। কি হলো ভাই, কথা বলছেন না যে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। আর ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ভাই, ধন্যবাদের কিছুই নেই। আমাদের দায়িত্ব ছিল আপনার পাশে দাঁড়ানো, আর আমরা সেটাই করেছি। লোকগুলো সত্যিই অনেক ভালো। তাদের সাথে কথাবার্তা বলে সেখান থেকে চলে এলাম। অনেক রাত হয়ে গিয়েছে। এই অসুস্থ শরীর নিয়েই বাসায় ফিরে গেলাম। লোকগুলো আমায় অনেকটা পথ এগিয়ে দিয়ে গেল। আমি বাসায় এসে সেভাবেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি। মেয়েটা হুট করে আমার সাথে এমন পাল্টি খেলো কেন? সবকিছু তো ঠিকঠাক ভাবেই ছিল না। আমার মনে হয় তার বান্ধবীরা কান পড়িয়েছে, আর তাই হয়তো সে এমন তার আচরণ করছে। না, কালকে যেভাবেই হোক কলেজে গিয়ে মায়ার সাথে কথা বলবো, তারপর সব ঠিক করে নিব আগের মতো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কলেজে চলে গেলাম। আজ কোনো ব্যাগ ট্যাগ নেই, কারণ আজ ক্লাস করব না। মায়ের সাথে কথা বলেই বাড়িতে চলে আসব। কলেজে গিয়ে দেখি মায়া তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। আপনার সাথে আমার একটু কথা ছিল। ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস? তোর কপালে শনি ঘোরাচ্ছে কিন্তু। আপনি এমন করছেন কেন? প্লিজ আমার সাথে ঠিক করে কথা বলেন না। না, তোর মতো ছোট লোকের সাথে কোনো কথাই নেই, আর তাছাড়া তোর কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলা। সো চললাম আমি এবার বলে হাঁটে গেলাম। খপ করে মায়ার হাতটা ধরে ফেললাম। প্লিজ আপনি এমন করিয়েন না। আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার হাত ধরিস! বলেই পা থেকে জুতা খুলে আকাশের গালে মেরে দেয়। কি মনে করেছিস তুই, হ্যাঁ, যে তোর সাথে একটু ভালো করে কথাবার্তা বলেছি দেখি তোকে ভালোবাসি আমি? যদি এমনটা ভাবিস তাহলে ভুল করবি তুই, কারণ তোর যোগ্যতাই নেই আমার সাথে কথা বলা। সেখানে তো রিলেশন করা অনেক পরের কথা। জানো, নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস তুই ভালো করে? দেখতে লাগে পুরো ছোট লোকের মতো। মনে হয় যেন জমিন থেকে হাল চাষ করে উঠে এসেছিস, আর তুই চলে এসেছিস আমায় ভালোবাসতে। আমার উপকার করার একটু ভালো ব্যবহার করেছিস দেখে সেটাকে তুই ভালোবাসা মনে করে বসে আছিস। হ্যাঁ, আমি জানি আপনি আমায় ভালোবাসেন। হয়তো কোনো কারণে আপনি আমার উপর রাগ করে এমন ব্যবহার করছেন। প্লিজ এমন করিয়েন না। আসলেই তোর লজ্জা শরম নেই। আশেপাশে সবাই তোর দিকে তাকিয়ে আছে, তাও তুই ভালোবাসা করে যাচ্ছিস। দাঁড়া, তোর ভেতর থেকে ভালোবাসার বোধ বের করছি, একটু ওয়েট কর। নিলয়দের ফোন লাগাচ্ছি। মায়া পকেট থেকে ফোনটা বের করে নিলয় না যেন কাকে ফোন দেয়, আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। এই নিলয়, কোথায় রে তোরা? তাড়াতাড়ি একটু আয় তো কলেজের মাঠে। বদমাইশ একটা অনেক বেড়েছে, তাকে একটু টাইট দিতে হবে। মায়া ফোন করার মিনিট কয়েকের মধ্যেই নিলয় না কে সে চলে আসে। সাথে আরও কয়েকটা ছেলে পেলে আছে। তারা আমার কলার ধরে টানতে টানতে সেদিনের রুমটাতে নিয়ে যায়, যেখানে মায়া আর তার ফ্রেন্ডরা মিলে আমায় মেরেছিল। সেখানে নিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করে সবাই মিলে আমায়। তাদের সাথে মিলে মায়াও আমার গায়ে অনেক কয়েকটা হিট করে। আমি মরার মতো মাটিতে পড়ে পড়ে মার খাচ্ছি।
কিন্তু তাদের মনে কোনো মায়া দয়া নেই। তারা আমায় পাষাণের মতো মেরেই চলেছে। এক পর্যায়ে গিয়ে মায়া আমার তলপেট বরাবর সজোরে একটা লাথি মারে। সাথে সাথে মা গো বলে চিৎকার করে উঠলাম। আমার দুনিয়াতে যেন অন্ধকার হয়ে আসছে পুরোপুরি। মায়া আমার ক্ষত স্থানটাতেই লাথিটা মেরেছে, তাও তাদের রেশ মেটেনি। এখনও মারছে তারা আমাকে। এদিকে আমার তলপেট থেকে ব্লিডিং চালু হয়ে গিয়েছে। অন্যদিকে হঠাৎই মায়ার এক ফ্রেন্ড তাহিয়া মায়াকে টেনে ধরে। এই মায়া, ওকে আর মারিস না, ছেলেটার পেট থেকে অনেক ব্লিডিং হচ্ছে, প্লিজ ওকে ছেড়ে দে, না হয় মরে যাবে ছেলেটা। না, আজকে ওকে জন্মের শিক্ষা দিয়েই ছাড়। নিজের লেভেল ছাড়া ভালোবাসতে আসে কেন? কোনো যোগ্যতা তার আছে যে সে আমায় এসে ভালোবাসার কথা বলে? আমার পায়ের সামনেও আসতে পারবে নাকি সে? আমার বাবা কোথায় থানার ওসি, আর সে হচ্ছে কোনো এক ছোট লোক ঘরের সন্তান। সে আসে আমায় ভালোবাসতে। আচ্ছা যা, তোর কথাই ছেড়ে দিলাম। এই নিলয়, তোরা চলে যা। আচ্ছা আপু। সবাই আমাকে মেরে ধেরে চলে গেল, আর আমি চুপচাপ মাটিতে শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। হায়রে দুনিয়া, যেই মেয়েকে একে একে 2 বার বাঁচালাম, সেই মেয়ে আজ আমাকে পাষাণের মতো করে পিটিয়ে মেরে ফেলে রেখে চলে যায়। তবে সমস্যা নেই, উপরওয়ালার বিচার তিনি ঠিক সময় মতোই করে দেবেন। মরার মতন পড়ে আছি ফ্লোরের উপরে। আমার এই খবর শুনতে পেয়ে রাফি দৌড়ে আসে। এই আকাশ, কি হয়েছে তোমার? মায়া মেরেছে। তুমি কেন ওই অহংকারী মেয়ের সাথে চলতে যাও বলো তো? তুমি জানো না যে ওই মেয়ের সাথে শরীর ভরা কারেন্ট আর অহংকার? বাবার একটু ক্ষমতা আছে দেখে সবাইকে সে পশু মনে করে। সে একাই মানুষ আর বাকি সবাই পশু। দেখলে তো তোমার কি হাল করলো। আমি মানুষ চিনতে ভুল করেছি। বাদ দাও এখন ওসব, চলো দেখি, তোমায় হসপিটালে নিয়ে যেতে হবে। রাফি আমায় ধরে ধরে হসপিটালে নিয়ে যায়। ডক্টর এসে আমায় চেক আপ করে, আর ডক্টর তো পুরাই অবাক। আপনার এই জায়গা আগে আঘাত পেয়েছেন, তারপরে আবারও কি করে এখানে আঘাত পেলেন? ডক্টর, ওর কোনো দোষ নেই। কোনো এক পাষাণ তার সাথে এরূপ আচরণ করেছে। যে করছে তার মানে কি একটু মায়া দয়া নেই নাকি? কি বেরহম ভাবে মেরেছে ওনাকে, পুরো সেলাই সহ ছুটিয়ে ফেলেছে ওনার। ডক্টর প্লিজ আপনি একটু ওকে দেখুন। হ্যাঁ, আমরা দেখছি। আর শুনেন, আপনি ওনাকে অ্যাডমিট করে দিন, কারণ ওনার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। আচ্ছা ডক্টর। রাফি আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিল। ট্রিটমেন্ট চলছে আমার। আজ 2 দিন হলো আমি হসপিটালে অ্যাডমিট। নাদিয়াও আমার এই খবর পেয়ে দেখার জন্য ছুটে এলো হসপিটালে। কি রে আকাশ, ওই মেয়ে তোর সাথে এমনটা করলো, কিন্তু তুই যে কিছু বললি না। তুই চাইলে তো সব কয়টাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতিস। নাদিয়া, আমি এসেছি মানুষ হতে। মারামারি করতে আসলে ঠিকই সব কয়টাকে জমের দুয়ারে পৌঁছে দিতাম, কিন্তু আমি সেসব করার জন্য আসিনি। এসেছি মানুষ হব। তাই পুরনো দিন আর সমস্ত কিছু এক সাইডে ফেলে রেখেছি। তা না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটাকে তো কিছু একটা করা উচিত ছিল তোর। আমার কিছুই করার উচিত ছিল না, কারণ ওপরওয়ালা বলতে কেউ একজন আছেন, তিনি সব সময় সঠিক বিচারই করে দিবেন। তুই আসলে অনেক পাল্টে গেছিস আকাশ। থাক, বাদ দে এখন সব কথা। আচ্ছা। তারপর নাদিয়ার সাথে অনেকটা সময় কথা বললাম। সে আজ সারাটা দিন ধরতে গেলে হসপিটালেই ছিল। রাফি আমার সাথে অনেকটা সময় কাটায়, কিন্তু নাদিয়া যখন ছিল তখন সে ছিল না। এভাবেই সপ্তাহখানিক কেটে গেল। রাফি আমার দেখাশোনায় কোনো কমতি রাখেনি। এদিকে নাদিয়াও আমার দেখাশোনার জন্য হসপিটালে চলে আসতো সবসময়। আমি নাদিয়ার সাথে রাফির পরিচয়টা করিয়ে দিলাম। 3 জনের মাঝে বেশ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমি রাফিকে আমার সম্পর্কে কিছু বলতে না করেছি নাদিয়াকে, সেও আমার বিষয়ে লুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মাথায় সেরে ওঠে আমি। 2 সপ্তাহের মাথায় ডক্টর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। পরের দিন থেকে আবার কলেজ করতে শুরু করি। সুস্থ হয়ে প্রথম দিন কলেজে গিয়ে ক্লাস শেষ করি, কিন্তু মায়াকে আজ ক্লাসে দেখিনি। থাক, না আসলে না আসুক, মন থেকে সমস্ত কিছুই মুছে ফেলেছি তাকে নিয়ে।
ক্লাস শেষ করে আমি, রাফি আর নাদিয়া একত্র হয়ে আড্ডা দিচ্ছিলাম। তখনই হঠাৎ পিছন থেকে মায়া এসে ডাক দেয়। কিরে ছোট লোক, আমি তো ভেবেছি তুই মার খেয়ে কলেজ ছেড়ে পালিয়েছিস, কিন্তু এখন দেখি তুই সুস্থ হয়ে ফিরেও এসেছিস। শুধু তাই নয়, বন্ধুও জুটিয়ে ফেলেছিস দুজন। আমি মায়ার কথায় পাত্তা না দিয়ে আমাদের মতন করে কথা বলতে থাকলাম আমরা। কিরে, কথা কানে যাচ্ছে না তোর আমার কথা? দেখুন, আপনার সাথে আমার কোনো কিছুই নেই, সো নিজের মতো থাকুন আর আমাকে আমাদের মতো থাকতে দিন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখছি তোর। না, আমার মার খাওয়ার ইচ্ছা হয়েছে। ধমকিগুলো অন্য কোথাও গিয়ে দিন। এখন আর আপনার ধমকি আমার উপরে কাজে আসবে না, সো চলে যান এখান থেকে। না, তোকে দেখছি আবার কেলাতে হবে। দাঁড়া, আবার তোকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। সে ফোন করে সেদিনের সেই ছেলেগুলোকে আবার ডেকে আনে। তখনই নাদিয়া তাদের সামনে রুখে দাঁড়ায়। আকাশের গায়ে যদি আর একটা টোকা লাগে তাহলে কিন্তু সব কয়টার অবস্থা আমি খারাপ করে দিব। মাথায় রেখো, আমার বাবারও কিন্তু ক্ষমতা কম নেই। সব কয়টার পেছনের ছাল আমি তুলে দিব। নাদিয়ার কথা শুনে ছেলেগুলোর ভয়ে চলে যায়, কিন্তু মায়া রেগে যায় নাদিয়ার উপরে। বেয়াদব মেয়ে, তুই আমায় আটকাতে আসিস? দাঁড়া বলে নাদিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। নাদিয়াও কম না, সে সাথে সাথে মায়ার হাত খপ করে ধরে ফেলে। শোনো মেয়ে, তোমার জাদু সবার উপরে খাটবে না, সো আমাকে এসব দেখাতে এসো না। এবার তো খালি হাত ধরলাম, পরের বার সেটা ভেঙে ফেলবো সোজা। তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, বাবাকে বলে তোদের ব্যবস্থা করছি। মায়া রেগে বেগে সেখান থেকে চলে যায়। এদিকে নাদিয়ার কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে পুরো শেষ। বাপরে বাপ, নাদিয়া তুইও দেখি অনেক ডেঞ্জারাস। তা একটু একটু হতে হয়, না হলে চলে না। অনেকটা সময় আড্ডা দিলাম এভাবে তিনজন মিলে। তারপর সেখান থেকে উঠে চলে এলাম বাসায় যাওয়ার জন্য। বাসার পথ ধরে হাঁটছি, হঠাৎই পুলিশের গাড়ি একটা সামনে এসে দাঁড় করালো আমার। তারপর জোর করে আমাকে ধরে নিয়ে থানায় চলে গেল। না, এসব অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমি জায়গা বরাবর একটা মেসেজ করে দিয়েছি। তারা আমায় ধরে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দিল। তারপর অফিসার একজন এসে আমায় বলছে, কিরে, ওসি স্যারের মেয়ের সাথে নাকি বেয়াদবি করেছিস তুই? তিনার মেয়ে আমাকে ফোন করেছে। সাহস অনেক বেড়েছে তোর। তোকে আজকে জন্মের মতন শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর আর কখনো স্যারের মেয়ের সাথে বেয়াদবি করার কথা মাথায়ও আনবি না। অফিসারের কথা শুনে চরম হাসি আসছে। সে জানে না একটু পর কি ঘটতে চলেছে। স্যার, আপনি আমার কিছুই করতে পারবেন না, সেই শক্তি আপনার নেই। কি, তুই আমার সাথেও বেয়াদবি করছিস? না, তোর তো কিছু একটা করতেই হবে। বলেই টেবিলের উপর থেকে রোলারটা নিয়ে আসে, তারপর সেটা দিয়ে আকাশকে মারতে ধরে। যখনই অফিসার রোলার দিয়ে আকাশকে মারতে যাবে তখনই পুরো থানা সহ কেঁপে ওঠে। থানার সকলেই ভয় পেয়ে যায়। পুলিশ কয়েকজন তাড়াতাড়ি থানা থেকে দৌড়ে বের হয় কি হয়েছে সেটা দেখার জন্য। তারা থানা থেকে বের হতেই দেখে কয়েক শতাধিক ছেলে পেলে থানার সামনে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে থানার পুলিশগুলো হতভম্ব হয়ে যায়। থরথর করে কাঁপতে শুরু করে সবাই। কারোর ভেতরেই যেন আর প্রাণ নেই, মূর্তির মতন দাঁড়িয়ে আছে সবাই। তখনই ছেলেপেলেগুলো চেঁচিয়ে ওঠে, এই তোরা আকাশ ভাইকে কোন সাহস এনে লকআপে ঢুকিয়েছিস? ভাই, আমরা কিছুই জানি না, বড় স্যার ছেলেটাকে ধরে আনতে বলছে। ওকে দাঁড়া, তোর বড় স্যারের কানে পট্টি গরম করতেছি। ছেলেপেলে সবাই হুড়হুড় করে থানার ভিতরে ঢুকে যায়। যেই অফিসার আকাশকে ধরে এনেছে সে তো পুরো ভয়ে শেষ, কারণ এত ছেলেপেলে একসাথে এসেছে যে তারা থুতু ফেললেও থানাবাসী ভেসে যাবে। এবারটা কি সমস্যা তোর? তুই আকাশ ভাইকে কেন ধরে এনেছিস? বলেই কলার ধরে ফেলে। ভাই, সে বড় স্যারের মেয়ের সাথে নাকি অসভ্যতম করেছে, তাই স্যারের মেয়ে আমাকে রিপোর্ট করায়, আমি তাকে ধরে আনি। আর তাছাড়া ওসি স্যার ফোন করে ওকে ধরে আনতে বলে। অফিসারের কথা শুনে ছেলেপেলে এবার পুরো ক্ষিপ্ত হয়ে যায়। এবারটা কাকে তুই তুই করে সম্বোধন করছিস? বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই জানিস জানোয়ারের বাচ্চা সে কে? আর ভাই কোনোদিন এমন বাজে কাজ করবেও না।
তারপরেও ভাইকে ধরে কেন আনলি বল? ওরা ধরা মাইট শুরু করে অফিসারকে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি ওনাকে এখনই ছেড়ে দিচ্ছি। প্লিজ আপনারা আমাকে আর মারেন না। যা তাড়াতাড়ি ভাইকে লকআপ থেকে বের কর, না হয় এখানেই জ্যান্ত পুঁতে দিব তোরে। থানার বাকি সকলেই থ হয়ে তাকিয়ে আছে ছেলে পেলের দিকে। কেউ ভয়ে কোনো কথা বলছে না, জানে এখন যদি একটা টুস শব্দও করে কেউ তাহলে প্রাণ হারাতে হবে। কারণ ছেলে পেলে সবাই মারামারির উদ্দেশ্য নিয়ে এসেছে, সবার হাতেই লাঠি সোটা। অন্যদিকে অফিসার দৌড়ে গিয়ে আকাশকে লকআপ থেকে ছেড়ে দেয়। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি সত্যিই আপনার সম্পর্কে না জেনে আপনাকে লকআপে ভরেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। শোন, আমি একটা কথা বলি, যদি তোদের মতো ক্ষমতা দেখাতে শুরু করি না, তাহলে তোরা রোজ এসে আমার পা চাটবে। কিন্তু আমার ওসব করার কোনো ইচ্ছে নেই। আর আমার কোনো দোষে যদি তোরা আমায় ধরে নিয়ে এসে শাস্তি দিতি, তাহলে একটা ছেলেও থানায় আসতো না। আমি চুপচাপ থানার ভিতরে মার খেয়ে পড়ে থাকতাম। কিন্তু তোরা আমাকে বিনা দোষে ধরে এনে লকআপে আটকিয়েছিস, তাই একটু কড়া হতে হলো আমাকে। ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আপনি হয়তো অনেক বড় মাপের লোক, না হয়তো এত ছেলে পেলে কখনোই আসতো না আপনাকে ছুটানোর জন্য। আমি সত্যিই আপনার সম্পর্কে না জেনে অমনটা করেছি, তার জন্য কুড়োজোর ক্ষমা চাইছি। হয়েছে, থাক। এই তোরা সবাই চল, এখানে আর কোনো ধরনের হাঙ্গামা করিস না। আচ্ছা ভাই। আকাশের কথা মতন সবাই বের হয়ে গেল, সাথে আকাশও বের হয়ে গেল। আর কোনো হাঙ্গামাই করলো না তারা। আকাশের এক কথায় সবাই যেন শান্ত হয়ে গেছে। আকাশের কথা শুনে সবাই সবার মতন চলে যায়। অন্যদিকে তার কিছুক্ষণ পরেই মায়ার বাবা থানায় প্রবেশ করে। মাহবুব সাহেব, আমার মেয়ের সাথে যেই বেটা বেয়াদবি করেছিল সে কোথায়? স্যার ছেড়ে দিয়েছি ওনাকে আমরা। কি? কোন সাহসে ওই ছেলেকে আপনি ছেড়েছেন? স্যার ওই ছেলেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ছেলেপেলে থানায় এসেছিল, পরে আমরা তাকে ছেড়ে দিই। মাহবুব সাহেব, আপনার মাথায় কি সমস্যা আছে কোনো? আপনি ওই ছেলেকে ছাড়লেন কেন? ছেলেপেলে আসলেই কি আসামিকে ছেড়ে দিবেন আপনি? স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, তখনকার পরিস্থিতিতে আমরা ছিলাম, আজ আমরা প্রাণে বেঁচে গিয়েছি। ছেলেটাকে না ছাড়লে সত্যিই আমরা মারা পড়তাম। মাহবুব সাহেব, আপনার মতো ফালতু লোক এই জীবনে প্রথম দেখলাম। আমার মেয়ের সাথে যেই ছেলে বেয়াদবি করে তাকে আপনি ছেড়ে দেন? কত বড় খাটাস প্রকৃতির লোক আপনি! নাকি টাকা খেয়ে ছেড়ে দিয়েছেন তাকে? না স্যার, এমন কিছু নয়। তাহলে ছাড়ার তো কোনো কারণেই দেখছি না। আর মায়ার কথা মতো সেই ছেলে একটা ভিখারি, তার এত ক্ষমতা নেই যে তাকে ছুটানোর জন্য ছেলে পেলে থানায় দল বেঁধে আসবে। না, এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমি শিওর আপনি টাকা খেয়ে ওকে ছেড়েছেন। স্যার বিশ্বাস করুন, আমি ওসব কিছুই করিনি। এই রাখেন আপনার বিশ্বাসের কথা। আপনার বিশ্বাসের খাতায় আমি থুতু মারি। আজকের কৃতকর্মের জন্য আপনাকে আমি এমন জায়গায় পোস্টিং করাবো যে আপনি ভেবেও পাবেন না। আজ এই আপনার বিষয়ের উপর কথা বলবো আমি। আর ওই ছেলেকে তো আমি দেখে ছাড়বো। ওকে টেনে হেসড়ে যদি লকআপে এনে না ঢুকেছে তাহলে আমিও বাপের বেটা না। মায়ার বাবার কথা শুনে মাহবুব সাহেব চুপ করে আছেন। এদিকে আকাশ বাড়ি পৌঁছে যায়। ঝামেলা শেষ করে বাড়িতে এসে শুয়ে পড়েছি। আজ খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছেই নেই, কারণ বেঈমানের কথা খুব করে মনে পড়ছে। কি করে পারে সে আমার সাথে এমনটা করতে? একে একে দুইবার তার প্রাণটা বাঁচিয়েছে, কিন্তু পরিশেষে সেই আমার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। আর তাছাড়াও আমাকে তো তার সহ্য হয় না ছোট লোক দেখে, আর আমিও তো তার সামনে যাই না। কিন্তু তারপরেও মেয়েটা আমার ওপর কিসের এত রেশ উঠাতে চায়? কি এমন করেছি আমি তার সাথে? মাথায় যেন কিছুই কাজ করছে না। না, আর ভাবতে পারছি না আমি। এসব ভাবা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলায় ঘুম থেকে উঠতেই নাদিয়ার ফোন। আকাশ, কোথায় রে তুই? বাসায়। কেন? তুই একটু আমার বাসায় আয় তো, আব্বু তোর সাথে দেখা করতে চেয়েছে। আমি আব্বুকে জানিয়েছি যে তুই আমার কলেজেই পড়িস, সো
তিনি তোর সাথে দেখা করতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো তোর বাসা চিনি না। সমস্যা নেই, আমি ঠিকানা ইনবক্স করছি, তুই চলে আয়। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে নাদিয়ার দেওয়া ঠিকানা মতন ওর বাড়িতে চলে গেলাম। গিয়ে ওর আব্বু আম্মুর সাথে দেখা করলাম। উনি আমাকে অনেক আগে থেকেই চিনেন, শুধু আমাকেই নয়, আমার পুরো পরিবারকেই চিনেন। বাবা কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি? এই তো বাবা, আল্লাহ রেখেছেন। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি নাদিয়ার কলেজে পড়ো। জি আঙ্কেল। যাক, তাহলে ভালোই হয়েছে। শোনো, তোমায় ডেকেছি বিশেষ একটা কারণে। বাবা, আমি একটা অনেক বড় টেন্ডার নিয়েছি, কিন্তু সেখানে কিছু ছেলে অনেক হট্টগোল করেছে তাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য। ছোটোখাটো অ্যামাউন্ট হলে আমি দিয়ে দিতাম, কিন্তু তারা যে বড় অ্যামাউন্ট দাবি করেছে তাদের চাহিদা পূরণ করতে গেলে আমার আর কিছুই থাকবে না। তাই তোমার সাহায্য প্রয়োজন বাবা। বাবা, তুমি কি একটু বিষয়টা দেখবে? আঙ্কেল, দেখা তো যায়, তবে আমি তো ওসব পথ ছেড়ে দিয়েছি বহু আগেই। বাবা প্লিজ না করো না, তুমি ছাড়া আমায় সাহায্য করার মতো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখব, আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ বাবা। আর আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো নাদিয়াকে নিয়ে। আমি চাই আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে। নাদিয়ার বাবার কথা শুনে গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমার পাশেই নাদিয়া বসা ছিল। সেও হা করে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবা, তুমি এসব কি বলছো? নিজের কানেই তো শুনেছিস যে কি বলেছি। আঙ্কেল প্লিজ ওসব করতে যাবেন না, আমি বিয়ে শাদী নিয়ে একদম ভাবিনি এখনো। আর তাছাড়া নাদিয়াকে কি করে বিয়ে? সে আমার বহু আগের ফ্রেন্ড, তাকে আমি কখনো ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবতে পারবো না। আকাশের কথা শুনে নাদিয়ার বাবা চোখ মুখ কালো করে ফেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার মতের উপর আমি কোনো কিছুই বলবো না। ধন্যবাদ আঙ্কেল। আরেকটা রিকোয়েস্ট, আমার বাবার কানে যেন না যায় যে আমি কোথায় আছি আর কোথায় পড়াশোনা করি। আচ্ছা ঠিক আছে। নাদিয়ার বাবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে এলাম। দিনটা এভাবেই কেটে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে আসার সময় নাদিয়া আর আমি একই সাথে এসেছি, আর সে আসার আগে আমায় ফোন দিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়াতে বলে। তারপর দুজন একসাথেই আসি কলেজে এসে দুজন আলাদা হয়ে যাই, কারণ তার একটা এক্সট্রা ক্লাস আছে। সে চলে যায় ক্লাস করতে। এদিকে আমি ক্লাসরুমের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে বসে আছি। ক্লাস শুরু হতে আরও বেশ সময় বাকি আছে, কিন্তু হুট করেই মায়া কোথা থেকে যেন আমার সামনে আসে। কিরে ছোট লোক, তুই থানা থেকে ছাড়া পেলি কি করে? আমার তো কোনো দোষে নেই, তাই থানাওয়ালারা আমায় ছেড়ে দিয়েছে। তোর দোষ নেই কি আছে সেটা তুই পরে টের পাবি। আর আমি শুনেছি তোকে নাকি ছেলে পেলে গিয়ে ছুটিয়ে এনেছে থানা থেকে। কিসের এত ছেলে পেলে তোর? আমার তো মনে হয় ওসব ছেলে পেলে তোর সাথে বস্তিতেই থাকে। শোন, ওসব বস্তির ছেলে পেলে তোকে আমার বাবার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই অপেক্ষা কর খালি, আজ বাবা তোকে এসে সকলের সামনে ঘাড় ধরে হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে লকআপে ঢুকাবে। আচ্ছা ঠিক আছে, আমিও তিনার জন্য অপেক্ষা করব। তারপর মায়া মুখ বাঁকিয়ে চলে গেল। আমি চুপচাপ সেখানেই বসে আছি। একটু পর ক্লাসের ঘন্টা দিল, আর সাথে সাথে দৌড়ে ক্লাসরুমে চলে গেলাম। রাফি আজ একটু দেরি করে এসেছে, আর তাই আমার পাশে সিট পায়নি, একটু দূরেই বসেছে সে আমার। এদিকে স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচার মন দিয়েই শুনছি। ঠিক তখনই হুট করে কয়েকজন পুলিশ ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ল। তারপর তারা আমাকে টানতে টানতে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে যায়। পুরো ক্লাসে একটা বিদঘুটের রোল পড়ে যায়। স্যার ক্লাস করানো বন্ধ করে দেয়। সবাই পুলিশগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে আমাকে বাহিরে নিয়ে যেতেই দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। মায়া, এই ছেলেটা নাকি? হ্যাঁ বাবা, এই ছেলেটা। মায়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে তার সাথে দাঁড়িয়ে থাকা লোকটা তার বাবা। এই বেটা, অনেকবার বেড়েছিস তুই। অনেক কয়টা পাখনা গজিয়েছে নাকি তোর শরীরে? আজ তোর শরীরের সব কয়টা পাখনা আমি ভেঙে দেব। স্যার, আমার দোষটা কি?
তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করেছিস, আমার মেয়ের মুখের ওপর নাকি কথা বলেছিস, সেটা তোর দোষ। স্যার, বেয়াদবি তো আমি করিনি, তবে মুখের উপরে কথা বলেছি, কিন্তু এটার জন্য যে জেল হাজত হয় তা জানা ছিল না। বেয়াদব ছেলে, তুই তো দেখি মুখের ওপর কথা বলছিস বলেই ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে। এই বেটাকে ধরে নিয়ে গাড়িতে ঢোকা, বেটাকে আজকে অনেক কিছুই বোঝানো আছে। মায়ার বাবার কথা মতন পুলিশগুলো আমায় ধরে নিয়ে গাড়িতে বসালো। আমি মনে মনে বলছি, এই থাপ্পড় তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। এই কথা বলতে না বলতেই এমপির গাড়ি হাজির হয়ে যায়। এমপি সাহেব গাড়ি থেকে নেমেই মায়ার বাবার কলার চেপে ধরে বলল, এই সামসার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই এই ছেলের গায়ে হাত দিয়েছিস? স্যার, সে আমার মেয়ের সাথে বেয়াদবি করেছে। তোর বেয়াদবির গুষ্টি মারি। বলেই পা থেকে জুতা খুলে মায়ার বাবার মুখে ঠাস ঠাস করে অনেক কয়টা বাড়ি লাগিয়ে দেয়। এমপির কাণ্ড দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে তিনার দিকে। সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল সবার। সামান্য একটা ছেলেকে আটক করার কারণে এমপি এসে পুলিশ অফিসারকে জুতা দিয়ে মারছে। এ যেন এক ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। এমপি পুরো রেগে মেগে আগুন। মায়ার বাবা নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়। এই জানোয়ার, তোদের কথা কি কানে যায়নি? তোরা ওকে এখনো কোন সাহসে গাড়িতে উঠিয়ে রেখেছিস? ওসির মতন জুতার বাড়ি না খেতে চাইলে নামা তাড়াতাড়ি গাড়ি থেকে। এমপির কথা শুনে পুলিশগুলো তাড়াতাড়ি আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিল। গাড়ি থেকে নামানোর সাথে সাথেই এমপি দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, ওসির ভুল হয়ে গেছে, প্লিজ ওসিকে মাফ করে দেন। ওর হয় আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ক্ষমা টমা আমি বুঝি না, আর আমি এসব হাঙ্গামাতেও নেই। সো তাড়াতাড়ি সবাই এখান থেকে গাড়িটি গোল করে পালান। আমি 1 থেকে 3 গুণার আগে যেন পুরো কলেজ ফাঁকা হয়ে যায়। আকাশ 1 থেকে 3 গুণার আগেই এমপি আর ওসি দুটোই সেখান থেকে হাওয়া হয়ে যায়। এবার যেন সবাই বিস্ময় খেয়ে যায়। কে এই ছেলে যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। মায়ার বাবার কাজ কারবার দেখে পুরো মাথাটা বিগড়ে আছে। ইচ্ছে করছিল কয়েকটা ঠাটিয়ে লাগাতে, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম, কারণ এমনিতেই এমপি সাহেব এসে সবার চোখ কপালে উঠিয়ে দিয়েছে। এদিকে তার উপর আমি যদি কিছু করি তাহলে সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে, তাই নিজেকে সামলে নিলাম। সবাই এখনো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ সেখান থেকে ক্লাসে চলে এলাম। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে আছে। অন্যদিকে মায়া এখনো সেই জায়গায় ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক, তোকে আমি দেখে যাব। আমার বাবাকে অপমান করা, এটার কড়া প্রতিশোধ আমি নিব। কিন্তু ওকে বাঁচাতে এমপি সাহেব কেন আসলো করা যায় না? এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার হবে, আর না হয় এই ছেলে হয়তো এমপির উপকার করেছিল কোনো সময়, না হয়তো এমপির ছেলে পেলে। কিন্তু আমি তো তোকে গেলিয়েই ছাড়বো। মায়ার কতটুকু ক্ষমতা সেটা তুই সুযোগ মতো দেখে নিতে পারবি। আর তোর মতন ছোট লোককে শায়েস্তা করতে আমার বেশি সময় লাগবে না, খালি সময়ের অপেক্ষায় আছি। আমি ক্লাসে বসে আছি। স্যার আবার লেকচার শুরু করেছে, কিন্তু ক্লাসের কারোর কোনো মন নেই ক্লাসের প্রতি। সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রাফি। এরকমই দেখতে দেখতে স্যার তার ঘন্টা শেষ করলো। ঘন্টা শেষ করে স্যার রুম থেকে বের হতে না হতেই সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। রাফিও আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই আকাশ, তোমাকে বাঁচানোর জন্য এমপি সাহেব কেন আসলো রে? তুমি কে সত্যি করে বলো তো? রাফির প্রশ্ন শুনে কি বলবো মাথায় কাজ করছে না। সব কিছুই যেন আউলে যাচ্ছে। তাও কোনো একটা মিথ্যা বানিয়ে বলে দিলাম যে একটা সময় ওনার দলের ছেলেপেলেদের সাথে কাজ করতাম, তাই উনি আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু তাই বলে তোমার কথা মতো তারা চলে যাবে? আরে সেটা হয়তো ভালোবাসার খাতিরে করেছে। ও, তাহলে ঠিক আছে। সবাই আবার শান্ত হয়ে গেল আমার মিথ্যা যুক্তি শুনে, কিন্তু আসল ঘটনা যে কি সেটা হয়তো আমিই জানি। যাক, পরিস্থিতি সামলেছি, এটাই অনেক। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে ফেললাম। ক্লাস শেষ করে রাফি আর আমি একসাথেই ক্লাসরুম থেকে বের হচ্ছি। তখনই দেখি ক্লাসরুমের সামনে নাদিয়া দাঁড়িয়ে আছে।
এই আকাশ, তুই এক পাশে আয় তো, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা রাফি, তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি নাদিয়ার সাথে একটু কথা বলা শেষ করে আসছি। আচ্ছা। নাদিয়ার আমি একপাশে চলে এলাম কথা বলার জন্য। হ্যাঁ বল, কি বলবি? আকাশ, আর একটু হলে তো আজ ধরা খেয়ে যেতিস। হ্যাঁ রে, আরেকটু হলেই সবকিছু ফাঁস হয়ে যেত। সবকিছুই এমপি সাহেবের কারণেই হয়েছে। কিন্তু উনি খবর পেল কি করে রে? তা আমি জানি না, কিন্তু হয়তো কোনোভাবে তিনি খবর পেয়েছেন আমার কথা, তাই তিনি ছুটে এসেছেন। হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা শোন, তুই একটু সামলে থাক। তুই যেহেতু নিজেকে আড়ালে রাখতে চাইছিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা চল এবার ক্যান্টিনে চল, রাফি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। হ্যাঁ চল। নাদিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। তারপর অনেকটা সময় বসে সেখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। তারপর নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাফিও তার বাসার উদ্দেশ্যে চলে যায়। এভাবেই কলেজ বাসা করতে করতে কয়েকটা দিন কেটে যায়। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা তিনজন যখন বসে আড্ডা দেই তখন মায়া আমাদের আশেপাশে ঘোরঘোর করে। একদিন এভাবেই ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই মায়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ে। এই আপনি এখানে কেন? ইচ্ছে হয়েছে এসেছি। আপনার ইচ্ছে হলে সেটা অন্য জায়গায়, কিন্তু আমার সাথে কেন ঘেঁষে বসতে হবে আপনার? হ্যাঁ বললাম তো আমার ইচ্ছে, তোর সাথে বসতে ইচ্ছে হয়েছে তাই এসে বসে পড়েছি। কি নেশা টেশা করে এসেছেন মনে হয়, নাকি অন্য কোনো প্ল্যান চলছে? যেখানে আমার মতন ছোট লোককে আপনার দুই চোখেই সহ্য হয় না, সেখানে আমার পাশে এসে বসার ইচ্ছে জেগেছে আপনার। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আকাশ, আমি এমনিতেই এসে বসেছি তোমার পাশে, আমার ভিতরে কোনো মতলব নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি। সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাব না, আমি তোর পাশেই বসে থাকবো। মায়ার কথা শুনে মেজাজ চটে যাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে নাদিয়াকে বললাম, এ নাদিয়া চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া আমি রাফি উঠে আসতে ধরলাম, ঠিক তখনই মায়া আমাকে খামচে ধরলো। এই, তুই কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়চড় করবি না তুই। কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতি, তাই শুনবি। মায়ার কথা শুনে চরম লেভেলের হাসি আসলো। হাসালেন আপনি। শোনেন, ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন ততটাই ঘৃণা করি আপনাকে। আপনার মতন মানুষ ভালোবাসারই যোগ্য না। সো চললাম আমি। এটা বলে এক ঝটকা দিয়ে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। যত সব পাগল ছাগলের পাল্লায় পড়তে হয় আমাকে। এদিকে মায়া ঠায় সেখানেই দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, কিন্তু কেন কান্না করছে সে নিজেও জানে না। সে আকাশের উপরে ক্ষিপ্ত ঠিক আছে, কিন্তু হুট করেই তার মন কেন জানি বেফাস একটা বায়না করে বসে, যে আকাশের সাথে গিয়ে বসে থাকতে, তার সাথে গিয়ে কথা বলতে তার প্রতি কেমন যেন একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি যে আমার মন হঠাৎ করে কেন এমন বায়না করলো, তবে সত্যি কোনো উদ্দেশ্য ছাড়াই আমি তোর কাছে এসেছি। তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। তুই এসব করে সত্যি তোর পাপের পাল্লা ভারী করলি। আমাকে অপমান করা আর আমার বাবাকে অপমান করার শোধ আমি সময় মতন নিয়ে নিব। আর বিশেষ করে তুই নাদিয়া মেয়েটার সাথে চলাফেরা করিস, সেটা দেখলেও আমার কেমন যেন গা জ্বলে। ইচ্ছে করে তোকে বুক ফেটে ভিতরে লুকিয়ে রাখি, কারোর সাথেই তোকে কথা বলতে না দে। কিন্তু তুই ওই বেয়াদব মেয়ে নাদিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিস। ওই মেয়েকেও আমি ছাড়বো না, তোদের দুজনকেই আমি শেষ করে দেব। আমার মন যখন তোকে একবার কাছে নিয়েছিল, তাহলে তুই আমার ব্যবহার করেছিস, আর আমি আমার ব্যবহার করার জিনিস কাউকেই দিই না। কাজ শেষে ছুঁড়ে ফেলে দিই, তাই তোকেও ছুঁড়ে ফেলে দেব। আমার জিনিসের উপরের অধিকার শুধু একমাত্র আমারই থাকবে, যা আমি ব্যতীত অন্য কারণ নয়। মায়া এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে আকাশ, নাদিয়া আর রাফি অন্য জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আকাশ, সত্যি মায়া মেয়েটার মাথায় হয়তো প্রবলেম আছে। নাদিয়া হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নই।
তবে যেটুকু শিওর তা দিয়ে বলতে পারি যে মেয়েটার আমাকে দেখে জেলাস হয়। তা আমিও দেখে লক্ষ্য করেছি। আচ্ছা চল, এখন এসব বাদ দিয়ে ওঠা যাক। তোর তো আবার আজকে আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ চল। নাদিয়ার সাথে চলে এলাম। আর একটা জায়গায় কাজ আছে বলতে, নাদিয়ার বাসায় আজ আমার দাওয়াত। রাফি সামনে থাকায় সে কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছে। আর নাদিয়ার বাসায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, তাই তিনি আমাকে দুপুরে খাবারের জন্য যেতে বলেছেন। নাদিয়ার আমি গাড়িতে করে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি শানদার আয়োজন করা হয়েছে খাবারের। সারাটা দুপুর নাদিয়ার বাসাতেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতের বেলায় একটু পড়ে টরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আমার কলার ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরল। মায়ার কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক। এই ছোট লোক, তোকে শেষবারের মতো বলছি, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো চলাফেরা কর, আবার আগের মতো করে ভালোবাস। আর ওই মেয়ের থেকে দূরে থাক, কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেমন জানি সহ্য হয় না। আপনার মতো অহংকারী মেয়ের সাথে কোনো দিনই ভালোবাসা নামক শব্দটা যায় না। সো আপনার সাথে কোনো দিনই আর কোনো কিছুই ঠিক হবে না। এক বস্তির ছেলে শুনে রাখ, তাহলে তোর মরতে হবে। অনেক অহংকার এসে গেছে তোর মাঝে। নামি দামি কলেজে পড়ে তুই যে বস্তির ছেলে সেটা ভুলেই গিয়েছিস, তাই সেটা তোকে মনে করিয়ে দেবো এবার। আরে ছাড়েন তো, আপনি যা পারেন গিয়ে করেন। ওকে, আপনার ওসব হুমকি টুমকি আমি ভয় পাই না। আমিও দেখব কত দূর কি করতে পারেন আপনি। এবার চললাম। এটা বলে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসে চলে আসি। সবার সাথে মিলেমিশে ক্লাসটা শেষ করলাম। কিন্তু মায়া ক্লাসে আসেনি। ধরো, সে না আসলে না আসুক, তাতে আমার কি। তারপর কপাল পড়া গেলে তারই যাবে, আমার নয়। আমার মতন আমি থাকবো। ক্লাস শেষ করে বের হয়ে গেলাম আমি আর রাফি। নাদিয়া হয়তো ক্যান্টিনে অপেক্ষা করছে আমাদের জন্য। ক্যান্টিনটা কলেজের সামনে বরাবর রাস্তার অপর পাশে। কলেজের গেট অতিক্রম করে যেই না ক্যান্টিনের দিকে যাব, তখনই দেখি মায়া অনেক ছেলে পেলে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমায় ছেলেগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই যে এই ছেলেটা, তাকে আপনাদের মারতে হবে, একদম পুরোপুরি মেরে ফেলবেন তাকে। মায়া শহরের অনেক কয়টা মস্তানকে ভাড়া করে আনে আকাশকে মারার জন্য। ছেলেগুলোর লিডার যে আছে সে ছেলেপেলেকে বলে, এই মালটাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়, ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। ছেলেপেলেগুলা লিডারের কথা মতন আকাশকে রাফির সাথে থেকে তুলে নিয়ে যায়। কিন্তু অবাক করা কাণ্ড তখনই ঘটে যখন লিডারটা আকাশকে দেখে। সে আকাশকে দেখে ঠাস করে মায়ার গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া থাপ্পড় খেয়ে তার ভাড়া করা লোকের দিকে থ হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তুই কাকে মারার জন্য আমাকে ভাড়া করেছিস? তুই কি জানিস যাকে মারার জন্য আমাদের তুই ভাড়া করেছিস সে কোনো সাধারণ মানুষ না। মানে কি ভাইয়া? ও কে তাহলে যে আপনারা এত ভয় পাচ্ছেন এই বস্তির ছেলেকে? আবার কয়েকটা থাপ্পড় পড়ে মায়ার গালের উপরে।